প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশ রাজনৈতিক ইতিহাসে এক নতুন পরিবর্তনের জন্য প্রস্তুত। সরকারের প্রত্যক্ষ মদদে ১ বছর আগে ঘটে যাওয়া হত্যাযজ্ঞ এবং ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর বর্তমানে দেশ যথেষ্ট স্থিতিশীল এবং নির্বাচনের জন্য তৈরি। তিনি বলেন, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে প্রথমার্ধে নির্বাচনের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকার একটি নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করবে। সকালে কক্সবাজারে রোহিঙ্গা অংশীজন সংলাপের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। কক্সবাজারের উখিয়ার ইনানীতে হোটেল বেওয়াচে রোববার টক অ্যাওয়ে টু দ্য হাই লেভেল কনফারেন্স অন দ্য রোহিঙ্গা সিচুয়েশন শীর্ষক ৩ দিনের সম্মেলন শুরু হয়। পররাষ্ট্র মন্ত্রণালয় ও রোহিঙ্গা ইস্যু বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ দপ্তর যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করে। আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে আজ সকাল 10টার দিকে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান প্রধান উপদেষ্টা ড ইউনূস। সেখান থেকে ইনানী গিয়ে সম্মেলনে যোগ দেন তিনি। পরে প্রধান অতিথির বক্তব্যে মিয়ানমারের জান্তা ও আরাকান বাহিনীর নির্যাতনের হাত থেকে রোহিঙ্গাদের বাঁচাতে আন্তর্জাতিক উদ্যোগ নেওয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। We don't afford anymore to stand silent at the protected situation of the Rohingyas. Hence we urge upon the international community to undertake collective efforts to stop the Myanmar junta and the Arakan army from unleashing violence against Rohingya. Effective role of the international community is much more needed than ever before. প্রধান উপদেষ্টা বলেন, সম্পদ ও সামর্থ্যের সীমাবদ্ধতা সত্ত্বেও ২০১৭ সালে এবং তার আগেও রোহিঙ্গাদের জীবন বাঁচাতে মানবিক কারণে বাংলাদেশ সীমান্ত খুলে দিয়েছিল। 2017 and even before that, Bangladesh opened its border to the Rohingya in a humanitarian gesture to save their lives despite resource and capacity constraints. This manifests our empathy and compassion towards fellow human beings during their gravest humanitarian crisis. দেশ এখন নির্বাচনের জন্য প্রস্তুত জানিয়ে ড ইউনূস বলেন, ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোটের দিনক্ষণ ঠিক করা হয়েছে। The country has come to this stable enough and ready to have the election. So we announced the election in the first half of February 2026. সম্মেলনে রোহিঙ্গা সংকট সমাধানে 7 দফা প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। এতে যোগ দিয়েছেন 40টি দেশের প্রতিনিধি। 3 দিনের এই সম্মেলন থেকে রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসনের পথ খুঁজবেন তারা। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে কালো টাকা ব্যবহারের কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেন। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, কেউ কালো টাকা ছড়ালে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সোমবার রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন। দুদক চেয়ারম্যান বলেন, নির্বাচনে কালো টাকা ব্যবহারের সুযোগ নেই। কেউ আইনের ফাঁক ফোকর দিয়ে অপচেষ্টা করলে ব্যবস্থা নেওয়া হবে। কালো টাকা নিয়ন্ত্রণে দুদক সহ অন্যান্য সরকারি সংস্থাও মাঠে তৎপর থাকবে। নির্বাচনের সময় প্রার্থীদের হলফনামা বা সম্পদ বিবরণীতে কেউ মিথ্যা তথ্য দিলে দুদক ব্যবস্থা নেবে বলেও জানান মোহাম্মদ আব্দুল মোমেন। আপনারা বরং আগে থেকে কেন আওয়াজ তুলেন না যে আমরা দুর্নীতিগ্রস্ত এমপি পদপ্রার্থী চাই না? আপনারা নিজেরাই সেই আওয়াজটা তোলেন ভালো করে। তারপরে দেখবেন যে নির্বাচন কমিশন, দুদক আমরা আরো বেশি সক্রিয় হবো এবং সতর্ক থাকবো। প্রথমত কালো টাকা নিয়ে নির্বাচনে আসার সুযোগ নেই, একদমই নেই। কিন্তু তারপরেও যদি কেউ আসে আইনের ফাঁক ফোকর গলিয়ে আপনারা ধরিয়ে দেবেন, আমরা আমাদের মধ্য থেকে যতটা সম্ভব আমরা কাজ করে যাব। শুধু দুদক কেন, বাংলাদেশে অনেক প্রতিষ্ঠান আছে যারা এই কালো টাকার যারা মালিক তাদের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, দেশে গণতন্ত্রকে বাস্তবায়নের জন্য একটি মাত্র অস্ত্র রয়েছে, আর তা হচ্ছে নির্বাচন। সুষ্ঠু ও অবাধ ভোটের মাধ্যমে এই গণতন্ত্রকে প্রতিষ্ঠা করা সম্ভব। সকালে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের 33তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা ও রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে দলটি। পরে ডক্টর মঈন খান বলেন, ফেব্রুয়ারিতে ভোট দিতে বাংলাদেশের মানুষ উন্মুখ হয়ে আছে। বাংলাদেশের মানুষ উন্মুখ হয়ে আছে, তারা ভোট দেবে। 2009 সালে যাদের বয়স 18 বছর ছিল না, আজকে তাদের বয়স কত হিসাব করে দেখুন, তারা 35 পার হয়েছে। তারা ভোট দিতে পারেনি। তারা বাংলাদেশের একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনে ভোট দিতে চায়। ইনশাআল্লাহ আগামী ফেব্রুয়ারিতে তাদের সেই ইচ্ছা পূরণ। হারিয়ে যাওয়া অস্ত্র উদ্ধারে পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা
অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয় আইন শৃঙ্খলা বিষয়ক সভায় তিনি এই কথা বলেন। তিনি জানান, পিস্তল ও শটগান উদ্ধার করলে 50,000 টাকা, চায়না রাইফেল উদ্ধার করলে 1 লাখ টাকা, SMG 1.5 লাখ, LMG 5 লাখ ও প্রতি গুলির ক্ষেত্রে 500 টাকা পুরস্কার দেওয়া হবে। তথ্যদাতাদের পরিচয় গোপন করা হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আইন শৃঙ্খলা বাহিনীতে নিয়োগ বাণিজ্য বন্ধে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। কোথাও অনিয়ম দেখলে দ্রুত সে বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি। শহীদ আবু সাইদ হত্যা মামলার আসামি ও ভারতে গ্রেপ্তার পুলিশ কর্মকর্তা আরিফুজ্জামানকে ইন্টারপোলের মাধ্যমে ফেরানোর চেষ্টা করা হবে বলে জানান তিনি। যদি একটা পিস্তল উদ্ধার করে দিতে পারি, মানে যেহেতু আপনারা তো নিজেরাই না দিতে পারবেন না, আপনি কারো মাধ্যমে খবর দিলেন, ওখান থেকে পিস্তলটা যদি উদ্ধার হয় তো 50,000 টাকা পাবেন। আর শর্ট গানের ক্ষেত্রেও 50,000, চায়না রাইফেলের ক্ষেত্রে 1 লক্ষ, SMGর ক্ষেত্রে 1 লাখ, LMGর ক্ষেত্রে 5 লাখ, আর গুলি মানে প্রতিটি রাউন্ডের জন্য 500 টাকা করে। জুলাই আগস্ট আন্দোলনে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ 3 জনের বিরুদ্ধে 8ম দিনের মতো 24 জনের সাক্ষ্য এবং জেরা শেষ হয়েছে। পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য মঙ্গলবার দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেলে সাক্ষ্য গ্রহণ হয়। এদিন বেলা 11:25 থেকে বিকেল 4:10 পর্যন্ত ট্রাইব্যুনালের সাক্ষ্য গ্রহণ চলে। শেখ হাসিনার মামলায় সোমবার সাক্ষ্য দিয়েছেন 5 জন। জবানবন্দিতে তারা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন সহ এসব হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক বিচার ও ফাঁসি চেয়েছেন। যে ঘটনা সেইখানে তার ছেলেকে গুলি করা হয়েছে, হত্যা করা হয়েছে, তার বাবা সাক্ষী দিয়েছেন এবং যে গুলি করছিল সেই ভিডিওটা তিনি প্রদর্শন করেছেন। আর আরেকটি মামলায়, ওটা কান্নিশে কোথাকার, এটাও তো রামপুরা এলাকায় যে একটা মামলা পেন্ডিং ছিল, আজকে এনইআরের জন্য রিপোর্ট দিন ধার্য ছিল, রিপোর্ট আসছে। 5 জন আসামির মধ্যে 1 জন আটক আছে, বাকি 4 জনকে পাওয়া যায়নি। ওসি রামপুরা সহ এনইআর আসছে, তাদের পলাতক হিসাবে গণ্য করে পত্রিকা বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। পরবর্তী সোমবার দিন ধার্য হয়েছে। জুলাই আগস্টের আন্দোলন নিয়ে বক্তব্য খণ্ডিতভাবে প্রচার করা হয়েছে বলে দাবি করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ফজলুর রহমান। সত্যতা প্রমাণ দিতে পারলে ক্ষমা চাওয়ারও ঘোষণা দেন তিনি। নিজে এবং পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে ফজলুর বলেছেন, মুক্তিযুদ্ধের প্রশ্নে কোনো আপোষ করা হবে না। নির্ধারিত সময়ে দলের শোকজ নোটিশের জবাব দেওয়ার কথাও জানান তিনি। জুলাই আগস্টের আন্দোলন নিয়ে সম্প্রতি তার এক বক্তব্য আলোচনায় আসে। তার গ্রেপ্তারের দাবিতে কর্মসূচি, এমনকি তার বাড়ির সামনেও বিক্ষোভ হয়েছে। দল থেকেও তাকে শোকজ করা হয়েছে। এমন প্রেক্ষাপটে হাইকোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের সামনে হাজির হন সাবেক এই এমপি। থেকে 54 বছর আগে আপনাদের জন্য যুদ্ধ করেছিলাম। আজকে যে সন্তানেরা আমার বিরুদ্ধে স্লোগান দাও, তোমাদের জন্য একটা স্বাধীন দেশ সৃষ্টি করার জন্য আমি যুদ্ধ করেছিলাম। তোমাদের কাছ থেকে কি আমি অপমৃত্যুটা আমার কাম্য? বিশেষ করে ফ্রান্স থেকে কয়েকদিন আগে 2 জন ইউটিউবার অর্ডার দিয়েছে আমাকে হত্যা করার জন্য। যদি আমার কোনো কথায় তোমরা মনে করে থাকো আমি দেশের বিরুদ্ধে কথা বলছি বা তোমাদের কর্মকাণ্ডের বিরুদ্ধে কথা বলছি, আমার বিরুদ্ধে মামলা করো, আমাকে গ্রেফতার করো, আমাকে শাস্তি দাও। কিন্তু আমাকে হত্যা করার জন্য আমার বাসা পর্যন্ত মব সৃষ্টি করে গিয়া, যেটা গত 1 বছর যাবৎ বাংলাদেশের সবচেয়ে, এই পৃথিবীতে এবং বাংলাদেশের সবচেয়ে একটা কুখ্যাত নাম মব, সেই মব জাস্টিস আমার উপরে কি চলতে পারে কিনা এবং চলবে কিনা আমি প্রথমে বাংলাদেশের মানুষের কাছে জিজ্ঞাসা করতে। এবারে ছাত্র সংসদ নির্বাচন প্রসঙ্গ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের ডাকসু নির্বাচনে 21 জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন। সোমবার প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ডক্টর মোহাম্মদ জসিমউদ্দিন এই তথ্য জানিয়েছেন। সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন, বড় ধরনের কোনো আচরণবিধি লঙ্ঘনের ঘটনা এখন পর্যন্ত ঘটেনি, এমনটি যেন ভবিষ্যতেও না ঘটে তা নিশ্চিত করতে চিফ রিটার্নিং অফিসার ও তার টিম কাজ করছে।
কোনো ধরনের বৈষম্য বা অসমতা দেখা দিলে লিখিতভাবে জানালে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া তিনি জানান, এখন থেকে নিয়ম মেনে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করতে পারবেন প্রার্থীরা। তিনি আরো বলেন, ভোট প্রদানে জটিলতা এড়াতে হলে হল কার্ড, বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড, লাইব্রেরি কার্ড অথবা পে ইন স্লিপ দেখিয়ে ভোট দেওয়া যাবে। প্রায় 21 জনের তথ্য আমরা পেয়েছি যারা নমিনেশন পেপার নিয়েছিল ডাকসুতে ইলেকশন করার জন্য, তারা স্বেচ্ছায় প্রত্যাহার করে যাচ্ছে। আমাদের অনেক ধরনের কার্ড আছে, আপনারা জানেন। একটা হচ্ছে হল কার্ড, আর একটা আমাদের ডিপার্টমেন্ট থেকে কার্ড আছে, আবার লাইব্রেরি কার্ড আছে। এবং যারা ফার্স্ট ইয়ারে 24-25 সেশনে যারা আছে তাদের হয়তো এখনো কার্ডই হয়নি, তাদের কাছে পে ইন স্লিপ আছে। এই চারটার যে কোনো একটা দিয়ে কিন্তু ভোট কেন্দ্রে প্রবেশ করতে পারবে। বিভিন্ন প্রার্থীরা তাদের রুমে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে খাবার দাবারের আয়োজন করেছেন, তা নির্বাচনের আচরণবিধির এবং লেভেল প্লেয়িং এর সাথে যায় না বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে জাতীয়তাবাদী ছাত্র দলের প্যানেলে ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মথুর ক্যান্টিনের সামনে এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন। এই বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসন তদন্ত করবেন এমনটাই প্রত্যাশা করছেন আবিদুল ইসলাম খান। কোনো প্রক্রিয়ায় মধ্য দিয়ে হলে নির্বাচনী প্রচারণা চালানো হবে তা প্রশাসনকে প্রকাশ করতে বলেন তিনি। তাহলে তারা যে পতিত স্বৈরাচারের সাথে লিয়াজুর মাধ্যমে ক্যাম্পাসে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করবে না, তার নিশ্চয়তাটা কোথায়? বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং নির্বাচন কমিশনকে যথাযথ জবাবদিহিতা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে করতে হবে, কারণ আমরা একটি লেভেল প্লেইং ফিল্ড এবং সুষ্ঠু নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছি। গাজীপুরের প্রয়াত সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডের ঘটনায় 11 কর্মদিবসের মধ্যে 8 জনের নাম উল্লেখ করে আদালতে চার্জশিট দিয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। দুপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব তথ্য জানান গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার রবিউল হাসান। এ সময় উপ পুলিশ কমিশনার বলেন, গ্রেপ্তারকৃত 8 জনের বিরুদ্ধে চার্জশিট দিয়ে আদালতে জমা দেওয়া হয়েছে। তিনি বলেন, সাংবাদিক তুহিনের ব্যবহৃত মোবাইল দুটো বন্ধ থাকায় এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। গাজীপুর মহানগরীর ব্যস্ততম চান্দনা চৌরাস্তা এলাকায় গত 7 আগস্ট রাতে একটি মার্কেটের ভেতরেই সাংবাদিক তুহিনকে হত্যা করা হয়। সারা দেশে 1500 কিলোমিটার সড়ক মহাসড়ক খারাপ অবস্থায় আছে। ডিসেম্বরের মধ্যে এসব সড়ক সংস্কার করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। আগামী সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে বর্ষায় ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কারের সমস্ত কাজ করা হবে বলে জানান তিনি। সচিবালয়ে মহাসড়কের সার্বিক পরিস্থিতি ও অবস্থান বিষয়ে আলোচনা সভা শেষে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান তিনি। ফিটনেসবিহীন গাড়ির বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, শুধু ডাম্পিং নয়, মেয়াদ উত্তীর্ণ যানবাহনের জরিমানাও করা হবে। অটোরিকশা রিস্কি, এগুলো উঠিয়ে দেয়া উচিত এমনটা মনে করলেও এটি বিপুল সংখ্যক লোকের কর্মসংস্থানের উৎস বলেও জানান ফাউজুল কবির খান। দুঃখ প্রকাশ করতেছি এই জন্য যে এই রাস্তার ইয়ের কারণে জনসাধারণকে অনেক দুর্ভোগ পোহাতে হয়েছে, এবং এইটা আমরা চাই যে এটা এই যে বর্ষা তো ধরেন সেপ্টেম্বর মাসের 15 তারিখেই শুরু হবে, শেষ হবে, তো এই জন্যই কিন্তু আমরা এর আগেই বসছি এবং আমরা এইরকম সিরিজ অফ মিটিং করব এবং ওই প্রত্যেকটা রাস্তাকে আমরা স্পেসিফিকলি ধরে ধরে আমরা অ্যাড্রেস করব। বিমানের টিকিট বিক্রিতে চলমান অনিয়ম ও দুর্নীতি বন্ধে সর্বোচ্চ প্রচেষ্টা চালানো হচ্ছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান ও পর্যটন উপদেষ্টা শেখ বশির উদ্দিন। সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি জানান, বিমান টিকিটের অরাজকতা রোধে সম্মিলিতভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে। উপদেষ্টা বলেন, দেশে প্রায় 5000 নিবন্ধিত ট্রাভেল এজেন্সি থাকলেও অনিবন্ধিত এজেন্সির সংখ্যা প্রায় 20,000। একটু সময় চেয়ে শেখ বশির উদ্দিন জানান, সিন্ডিকেট করে বিমান ভাড়া বাড়ানো কেউ ছাই দেয়া হাত থেকে বের হতে পারবে না। এই সমস্যাটার এই নৈরাজ্য বা এই দুর্বৃত্তায়নটা একদিনে হয়নি, এটা গত বহু বছর যাবতের একটা সম্মিলিত ফল। কিছু সাধু দুষ্টু মানুষ এটার সাথে সংশ্লিষ্ট, যারা এই নৈরাজ্য করার ভিতরে হাজার হাজার কোটি টাকা দেশ থেকে পাচার করেছে এবং এই দরিদ্র জনগোষ্ঠীকে একটা নিদারুণ কষ্ট দিয়েছে। আমরা এটাকে থামাতে চাই এবং আমরা অঙ্গীকারবদ্ধ।
জুলাই সনদের সাংবিধানিক ভিত্তি প্রদান এবং লেভেল প্লেইং ফিল্ড প্রস্তুত করে পিআর পদ্ধতিতে নির্বাচন, একই সাথে নির্বাচন নিয়ে যারা ভয়ভীতি দেখাচ্ছেন তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে নির্বাচনে অযোগ্য ঘোষণা করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। বিকেলে রাজধানীর রামপুরায় জামাত ইসলামের ঢাকা মহানগরী উত্তর আয়োজিত এক বিক্ষোভ পরবর্তী সমাবেশে এসব কথা বলেন। বিক্ষোভ মিছিলটি রামপুরা কাঁচাবাজার থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মোচাকে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি ডক্টর মোহাম্মদ রেজাউল করিম সহ সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আপনারা জনদাবি বোঝার চেষ্টা করুন, অবিলম্বে আপনারা পিআর পদ্ধতি চালু করুন। নির্বাচনের নামে যদি প্রহসন করা হয়, জুলাই বিপ্লবীরা আমরা ঘরে ফিরে যাই না। লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করে আমরা নির্বাচনে যাব। ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশে 24 ঘন্টায় আরো 3 জনের মৃত্যু হয়েছে। এই সময় ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 412 জন। চলতি বছর এখন পর্যন্ত মশাবাহিত প্রাণঘাতী এই রোগে 118 জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে ভর্তি হয়েছেন 29,044 জন। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, রোববার সকাল 8টা থেকে সোমবার সকাল 8টা পর্যন্ত 24 ঘন্টায় 3 জন মারা গেছেন। এই 24 ঘন্টায় নতুন করে ভর্তি রোগীদের মধ্যে বরিশাল বিভাগে 102 জন, চট্টগ্রাম বিভাগে 77 জন, ঢাকা বিভাগে 51 জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে 69 জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে 53 জন, খুলনা বিভাগে 26 জন, ময়মনসিংহ বিভাগে 4 জন এবং রাজশাহী বিভাগে 30 জন রয়েছেন। বর্তমান দেশে চালের অস্থিতিশীল বাজার নিয়ন্ত্রণে দীর্ঘ 4 মাস পর আবারও বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানি শুরু হয়েছে। গত বৃহস্পতিবার রাত থেকে শনিবার রাত পর্যন্ত প্রথম চালানে ভারতের পেট্রোপোল বন্দর হয়ে 9টি ট্রাকে মোট 315 মেট্রিক টন ও দ্বিতীয় চালানে 3টি ট্রাকে 106 মেট্রিক টন মোটা চাল দেশে প্রবেশ করেছে। 2 চালানে দেশে প্রবেশ করেছে 12টি ভারতীয় ট্রাকে 421 মেট্রিক টন চাল। বেনাপোল আমদানি রপ্তানি কারকের সভাপতি মহেশ্বর মেনন জানিয়েছেন, চালবাহী আরও কয়েকটা ট্রাক বর্তমানে ভারতের পেট্রোপোলে অপেক্ষমান রয়েছে। এসব চালান দ্রুত ছাড় হলে বাজারে সরবরাহ বাড়বে এবং দামের উপর তাৎক্ষণিক প্রভাব পড়বে বলে আশা করছেন তারা। দেশের মানুষ দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ চায় জানিয়ে বাংলাদেশ জামাত ইসলামের নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, সংস্কারবিহীন কোনো নির্বাচন হবে না। সংস্কারের আইনি ভিত্তিতে আগামী নির্বাচন হতে হবে। রাতে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক প্রীতি সমাবেশে তিনি এসব কথা বলেন। বাংলাদেশের সংস্কারবিহীন নির্বাচন হাসিনা এবং জাহেলি যুগে প্রত্যাবর্তন করতে পারে। পিআর পদ্ধতির ভিত্তিতে আগামী নির্বাচন হতে হবে বলেন মোহাম্মদ তাহের। মাননীয় সভাপতি, পিআর ইজ দ্য বেস্ট পলিসি এবং এর মাধ্যমে সন্ত্রাস রোধ হবে, কেন্দ্র দখল রোধ হবে, সহি ইলেকশন হবে, মানুষের প্রত্যেকের ভোটের অধিকার প্রতিষ্ঠিত হবে, প্রত্যেকটি ভোটে একটি মূল্য থাকবে। এদেশের মানুষ সংস্কার নিশ্চিত করবে, আইনগত ভিত্তি দেবে এবং এই সংস্কারের আইনগত ভিত্তির মাধ্যমেই আগামী নির্বাচন হবে ইনশাআল্লাহ। বাংলাদেশে তৈরি জীবন রক্ষাকারী সকল ওষুধের দাম সরকারকে ঠিক করে দিতে হবে। সোমবার বিচারপতি মোহাম্মদ রেজাউল হাসান ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের হাইকোর্ট বেঞ্চ এই রায় দিয়েছেন। আগে 739 ধরনের জীবন রক্ষাকারী ওষুধের দাম নির্ধারণ করত সরকার, কিন্তু 1993 সালে সরকার একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে যেখানে 177 ধরনের ওষুধের দাম নির্ধারণের ক্ষমতা দেয়া হয় সরকারকে। ওই বিজ্ঞপ্তি বেআইনি ও অবৈধ ঘোষণা করে রায় দিলেন হাইকোর্ট। 2018 সালে ওই বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করে হাইকোর্টের রিট করে হিউম্যান রাইটস অ্যান্ড স্পেস ফর বাংলাদেশ নামের একটি মানবাধিকার সংস্থা। এই রায় বাস্তবায়িত হলে ওষুধ কোম্পানির মূল্য বৃদ্ধির সিন্ডিকেট অকার্যকর হবে, ফলে মানুষ ন্যায্য মূল্যে ওষুধ কিনতে পারবে।